স্টকস বাছাই করার পরে তার স্ট্র্যাটেজি কি রয়েছে, এন্ট্রি কীভাবে নেব। যারা লো রিস্ক ইনভেস্টার রয়েছেন, যে একটু প্রফিট হয়ে বেরিয়ে যেতে চান, কুইক প্রফিট করতে চান, তারা ফার্স্ট টার্গেট রাখুন এই লেভেলটা। আর যদি আপনি এই লেভেলে ফোমোতে এন্ট্রি করে নেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে বড় স্টপ লস রাখতে হবে, আর যেটা আপনার জন্য রিস্ক রিওয়ার্ড রেশিও ওয়াইজ খুব একটা ভালো হবে। সো ভিডিওটা কমপ্লিটলি দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমরা সুইং ট্রেডিংয়ের আলটিমেট স্ট্র্যাটেজি ডিসকাস করব। এমন স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজি আমি পার্সোনালি নিজে ফলো করি এবং সেটাই হবে আমাদের টার্গেট, ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট, থার্ড টার্গেট। তাই এখানে আমরা এন্ট্রি নেব না। সুইং ট্রেডিং কীভাবে করব? সুইং ট্রেডিংয়ের জন্য বেস্ট স্ট্র্যাটেজি কী রয়েছে? সুইং ট্রেডিংয়ের জন্য শেয়ার বাছাই করব কীভাবে? শেয়ার মার্কেটে যারা রয়েছেন তাদের মধ্যে এই কোশ্চেনগুলো প্রায়শই ঘুরপাক খায়। অনেকেই রয়েছেন যারা সুইং ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি জানেন, কিন্তু শেয়ার বাছাই করবো কীভাবে তা জানেন না। তার জন্য তারা সারাদিন ধরে প্রত্যেকটা স্টক ফিল্টার আউট করতে শুরু করেন। আবার অনেকেই রয়েছেন যারা সুইং ট্রেডিংয়ের প্রপার কোনো স্ট্র্যাটেজি জানেন না। আবার অনেকেই সুইং ট্রেডিংয়ের স্ট্র্যাটেজিও ফলো করেন, আবার স্টকস বাছাই করতেও জানেন, কিন্তু কখন তারা এক্সিট নেবে সেই স্টক থেকে, বা টার্গেট কী রাখবে, বা স্টপ লস কী রাখবে, সেটা তারা জানেন না। তাহলে আজকে আমরা এই ভিডিওতে এই তিনটে বিষয় নিয়ে ডিসকাস করব। ফার্স্ট আমরা শিখবো যে আমরা সুইং ট্রেডিংয়ের জন্য স্টকস বাছাই করবো কীভাবে। সেকেন্ড আমরা শিখবো যে স্টকস বাছাই করার পরে তার স্ট্র্যাটেজি কী রয়েছে, এন্ট্রি কীভাবে নেব। এবং থার্ড, যেটা মেনলি আমরা শিখবো এখানে, যে যেই স্টকের মধ্যে আমরা এন্ট্রি নিলাম তার টার্গেট কী থাকবে বা তার স্টপ লস কী থাকবে। সো ভিডিওটা কমপ্লিটলি দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমরা সুইং ট্রেডিংয়ের আলটিমেট স্ট্র্যাটেজি ডিসকাস করব। এমন স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজি আমি পার্সোনালি নিজে ফলো করি এবং যেই স্ট্র্যাটেজি ফলো করে আমি অনেক ফ্রুটফুল রেজাল্ট পেয়েছি, আমি সেই সেম স্ট্র্যাটেজি আজকে আপনাদের সাথেও শেয়ার করব। তো ফার্স্ট প্রসেস আমাদের হচ্ছে স্টক সিলেকশন প্রসেস। স্টক সিলেকশন করার প্রথম ধাপ হলো আমরা প্রত্যেকটা সেক্টর অ্যানালাইজ করব এবং সেখান থেকে যেটা বেস্ট পারফর্মিং সেক্টর রয়েছে আমরা অ্যাকচুয়ালি তার উপরেই ফোকাস করব এখানে। তো চলুন, এর জন্য আমাদেরকে যেতে হবে কম্পিউটার স্ক্রিনের মধ্যে। দেখুন, আমরা ট্রেডিং ভিউতে ফার্স্ট নিফটি মিডিয়া সেক্টর ওপেন করে নিয়েছি, আর এর উইকলি ক্যান্ডেল আমরা ওপেন করে নিয়েছি। আমরা প্রত্যেকটা সেক্টর উইকলি অ্যানালাইজ করব। উইকলি ক্যান্ডেল অ্যানালাইজ করে আমরা এটা বুঝবো যে কোন সেক্টরটা মার্কেটকে আউট পারফর্ম করছে। সো আমরা কি দেখবো, আমরা রিসেন্ট কনসলিডেশন দেখবো, যে রিসেন্টলি যে কোনো ক্যান্ডেলে কনসলিডেশন রয়েছে কিনা এবং তারপরে ব্রেকআউট হচ্ছে কিনা। দেখুন, এখানে প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু এক একটা উইকের ক্যান্ডেল, এটা আমাদেরকে মনে রাখতে হবে। সো এখানে দেখছি যে কনসলিডেশন পিরিয়ড তো ছিল, কিন্তু অনেকটা আগে ছিল, তা আমরা এটা দেখবো না। এরপরে আমরা ওপেন করে নিচ্ছি নিফটি প্রাইভেট ব্যাঙ্ক। দেখুন, নিফটি প্রাইভেট ব্যাঙ্কেরও এখানে উইকলি চার্ট আমরা ওপেন করে নিয়েছি। দেখুন, লক্ষ্য করে দেখুন যে নিফটি প্রাইভেট ব্যাঙ্ক এই লেভেলটায় একটু ছোট্ট কনসলিডেশন পিরিয়ড ছিল। মানে আমরা সবসময় খুঁজবো যে কোথায় কনসলিডেশন পিরিয়ড আছে, মানে অনেকগুলো ক্যান্ডেল ছোটো 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 ক্যান্ডেল ক্রিয়েট করেছে। তাহলে দেখুন, এখানে নিফটির একটা কনসলিডেশন পিরিয়ড ছিল নিফটি প্রাইভেট ব্যাঙ্কের। তাহলে আমরা কি করব, আমরা এখানে একটা এরকম একটা দাগ টেনে নেবো, যে দেখবো, লক্ষ্য করে দেখবো যে এক্স্যাক্টলি এই ক্যান্ডেলটাতে আপনি যদি ভালো করে দেখেন, তাহলে নিফটি কিন্তু ব্রেকআউট দিয়েছে প্রাইভেট ব্যাঙ্ক এবং তারপরে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। কিন্তু আমরা আমাদের স্ট্র্যাটেজি এখন বুঝছি, আমি যেটা নিয়ে ডিসকাস করছি সেটাতেই কিন্তু একদম এন্ট্রি নিয়ে নেবেন না। আমি কেবল আপনাকে প্রসেস শেখাচ্ছি, আর এই ভিডিওতে কোনো রকম স্টকস রেকমেন্ডেশন বা কোনো সেক্টরের রেকমেন্ডেশন আমি করছি না। আমি আপনাকে শেখাচ্ছি যে আমার বাছাই করার প্রসেস কী রয়েছে, এক্স্যাক্টলি সেম প্রসেসে আপনিও কী করে বাছাই করতে পারবেন। সো আমরা এখানে কি পেয়ে গেলাম, নিফটি প্রাইভেট ব্যাঙ্ক। নিফটি প্রাইভেট ব্যাঙ্কে মনে হচ্ছে একটা কনসলিডেশন পিরিয়ডের এই লেভেলে একটা ব্রেকআউট রয়েছে, তাই আমরা এটাকে মার্কিং করে নিলাম, এটাকে রেড করে দিলাম। নেক্সট আমরা কি দেখবো, নেক্সট হচ্ছে যে নিফটি এফএমসিজি। দেখুন, এখানে কনসলিডেশন আছে, রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে, কোনো ব্রেকআউট হয়নি, তাই এটাকে বাদ দিলাম আমরা। দেখুন, নেক্সট রয়েছে যে নিফটি ইনফ্রাস্ট্রাকচার। কিন্তু এখানেও দেখুন, ইনফ্রাস্ট্রাকচারের মধ্যেও যে এই লেভেলটাতে ব্রেকআউট হয়েছে এক্স্যাক্টলি বলা যাবে না। তাই যখন কনফিউশন ক্রিয়েট হয়ে আছে, তখন আমরা সেই সেক্টরকে বাদ দেবো। এখানে হতে পারে যে একটা ব্রেকআউট, কিন্তু যেহেতু কনফিউশন আমরা বাদ দেবো, আমরা কনফার্মেশন চাই। নেক্সট কি সেক্টর রয়েছে, নেক্সট আমাদের সেক্টর রয়েছে নিফটি ইন্ডিয়া কনজামশন সেক্টর। এখানেও তাই, এখানে কিন্তু দেখুন এই লেভেলে একটা কনসলিডেশন পিরিয়ড ছিল, কিন্তু যদি এই উপরকার ক্যান্ডেলে যদি একটা ব্রেকআউট দিয়ে দিত, তাহলে আমরা বুঝতাম যে প্রপার লেভেলের ব্রেকআউট এখানে হয়েছে। যদি আমরা দেখতাম যে এখানে এসে একটা ক্যান্ডেল ক্লোজ দিচ্ছে ফাইনালি, তাহলে আমরা বুঝতাম যে এটা প্রপার ব্রেকআউট হয়েছে, কিন্তু এখানে ব্রেকআউট হয়নি। তাহলে আমরা নেক্সট চলে যাব। এবার নেক্সট আমরা দেখে নেব যে নিফটি কমোডিটি ইন্ডিয়া, এটা উইকলি চার্ট আমরা দেখছি, নিফটি কমোডিটি এক্সচেঞ্জ। দেখুন, কমোডিটি এক্সচেঞ্জের মধ্যেও এই রিসেন্ট কিন্তু কনসলিডেশন ব্রেকআউট নেই। একটা ব্রেকআউট কিন্তু প্রিভিয়াস ছিল, যেখানে এই লেভেলে একটা কনসলিডেশন ছিল, এখানে একটা ব্রেকআউট হয়েছে, কিন্তু এটা অনেক পুরনো হয়ে গেছে, অতএব আমাদের দেখার দরকার নেই এটা। আমরা যদি দেখতাম যে এখানে যেটা কনসলিডেশন লেভেল রয়েছে এটার উপর ব্রেকআউট হতে, তাহলে আমরা এটা নজরে দিতাম। তাহলে এটা হলো না আমাদের। নেক্সট আমরা কি দেখে নেবো, নেক্সট আমরা দেখে নেবো নিফটি অটো ইন্ডেক্স। দেখুন, এখানে নিফটি অটো ইন্ডেক্সের মধ্যে দেখুন রিসেন্ট একটা কনসলিডেশন পিরিয়ড কিন্তু তৈরি হয়েছে, কিন্তু এখনও এই লেভেলটার উপরে কোনো ব্রেকআউট ক্যান্ডেল কিন্তু আমরা পাইনি, তা আমরা এটাকেও অ্যাভয়েড করবো। নেক্সট কি রয়েছে, নেক্সট দেখুন এখানে কনসলিডেশন, এখানে ব্রেকআউট নেই, অ্যাভয়েড করলাম আমরা। তারপরে কি রয়েছে, তারপরে হচ্ছে নিফটি কনজিউমার ডিউরেবলস। এটা ওয়ান উইকের চার্ট। দেখুন, এখানেও কোনো কনসলিডেশনের ব্রেকআউট কিন্তু নেই, তাই এটাকেও বাদ দিলাম আমরা। তারপর আমরা দেখছি নিফটি এনার্জি ইন্ডেক্সেও কিন্তু এখানে একটা কনসলিডেশন তৈরি হচ্ছে, কিন্তু এর কোনো ব্রেকআউট কিন্তু এখনো হয়নি, বাদ এটাও। নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি, নেক্সট আমরা নিফটি রিয়েলটি ইন্ডেক্স দেখতে পাচ্ছি। রিয়েলটি ইন্ডেক্স অনেকটা বেড়ে গেছে, আর এর এখানে একটা
লেভেল ছিল যেখানে এই কনসলিডেশন লেভেলকে ব্রেকআউট দিয়েছে, কিন্তু ব্রেকআউটটা অনেকটা বড় হয়ে গেছে, এটাকে আমরা অ্যাভয়েড করে দিতে পারি। আমরা ছোট্ট কনসলিডেশন খুঁজবো যে একটা এরিয়াতে অনেক দিন ধরে কনসলিডেট করছে, দিয়ে ব্রেকআউট হয়েছে, সেখানে আমরা দেখবো। তাহলে ওটাও আমরা পেলাম না। নেক্সট কী আছে? নেক্সট দেখুন এখানে কনসলিডেশন কিন্তু ব্রেকআউট নেই, বাদ। আইটি ইন্ডেক্স, হ্যাঁ পেয়ে গেছে আমরা আবার একটা। দেখুন এই লেভেলটায় কিন্তু একটা কনসলিডেশন ছিল, ফাইনালি কিন্তু আইটি ইন্ডেক্স এই লেভেলে এসে ব্রেকআউট দিয়েছে। তা আইটি ইন্ডেক্সকে আমরা নজরে রেখে দেবো, এটাকেও রেড করে দিলাম। নেক্সট আমরা কি দেখছি? নেক্সট আমরা দেখছি নিফটি হেলথ কেয়ার। দেখুন হেলথ কেয়ারও কিন্তু আমরা বলতে পারি যে একটা কনসলিডেশনের প্রপার ব্রেকআউট রয়েছে। তো একটা অনেক দিনকার একটা কনসলিডেশন, মানে অনেকগুলো সপ্তাহের একটা কনসলিডেশন যেখানে কিন্তু ব্রেকআউট রয়েছে। সো আমরা কিন্তু এখানেও আমরা এটা নজরে রাখবো। তাই নিফটি হেলথ কেয়ার আমরা নজরে করে নিলাম। নেক্সট আর কি আছে? নেক্সট আমরা দেখতে পাচ্ছি নিফটি মেটাল। নিফটি মেটালেও বেশ 2-3 সপ্তাহর কনসলিডেশন, তারপর একটা ব্রেকআউট। যদি একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, কিন্তু আমরা ব্রেকআউটটা দেখবো, যেখানে একটা ব্রেকআউট রয়েছে, এটা আমাদের নজরে রাখলাম। নেক্সট তারপরে কি দেখবো? তারপর দেখবো নিফটি ব্যাংক ইন্ডেক্স। তাহলে কি আছে? ব্যাংকের মধ্যে দেখুন এখানেও একটা কনসলিডেশন পিরিয়ড ছিল, এর উপরে এই ক্যান্ডেলটাই ব্রেকআউট দিয়েছে। এক সপ্তাহ আগে ব্রেকআউট দিয়েছে, যদিও আমরা দেখতে পাচ্ছি একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে, কিন্তু যেহেতু ব্রেকআউট দিয়েছে আমরা এটাকে নজরে রাখলাম। নেক্সট কি আছে? নেক্সট আমরা দেখতে পাচ্ছি নিফটি সার্ভিসেস সেক্টর। এটাও কিন্তু আমরা দেখছি 2-3 সপ্তাহের কনসলিডেশন পিরিয়ড এবং এই ক্যান্ডেলে তার ব্রেকআউটও হয়েছে, অতএব এটাও আমরা নজরে রাখলাম। তারপরে আর কি আছে? তারপরে আর আছে আমাদের নিফটি ফার্মা। ফার্মা দেখুন অনেকগুলো সপ্তাহ একটা নির্দিষ্ট রেঞ্জে কাটিয়েছে, তারপরে কিন্তু ফার্মা ব্রেকআউট দিয়েছে, তাই এটাকে আমরা নজরে রাখবো। এরপরে কি রয়েছে? এরপরে আমাদের রয়েছে নিফটি পিএসইউ ব্যাংক সেক্টর। দেখুন পিএসইউ ব্যাংক বেশ কিছুদিন আগে ব্রেকআউট হয়ে গেছে, অতএব আমরা এটাকে অ্যাভয়েড এই মুহূর্তে করতে পারি। আমরা কোন কোন জিনিসগুলো অ্যাভয়েড করবো সেটা একটু বুঝে নিন। আমরা প্রথমে অ্যাভয়েড করবো যদি খুব বড় ব্রেকআউট হয়ে যায়, যদি দেখেন যে একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট করেছে, তাহলে সেটাকে অ্যাভয়েড করবো, ইমিডিয়েটলি অ্যাভয়েড করবো। আমরা সেটাকে নজরে রাখতে পারি, কিন্তু এন্ট্রি নেবো না সেখানকার কোনো স্টকে। আর যখন দেখবো যে ছোটো 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 অনেকগুলো ক্যান্ডেল হচ্ছে, তারপরে ব্রেকআউট দিচ্ছে, সেটা আমাদের ফোকাসে থাকবে। এবার আমরা পেয়ে গেলাম, আমরা তাহলে কী কী পেলাম এখনই? আমরা পেয়ে গেলাম নিফটি প্রাইভেট ব্যাংক, তারপরে পেলাম আমরা এখানে নিফটি আইটি, তারপরে আমরা পেয়ে গেলাম নিফটি হেলথ কেয়ার ইন্ডেক্স। এবার বিষয় হচ্ছে এর মধ্যে সবথেকে ভালো ব্রেকআউট কোনগুলোতে রয়েছে, মানে যেগুলো দেখতে একদম ক্লিয়ার ব্রেকআউট লাগছে। তা দেখুন এখানে নিফটি ফার্মা ব্রেকআউট ক্লিয়ার মনে হচ্ছে। দেখুন এখানে নিফটি সার্ভিসেস সেক্টরে ব্রেকআউট হওয়ার পর একটা রেড ক্যান্ডেল বড় ক্রিয়েট করছে, আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি এই মুহূর্তে। মানে আলটিমেটলি যেগুলো সিলেক্ট করলে তার মধ্যেও ফিল্টার করে নেবো আমরা, যে কোনো একটা সেক্টরের মধ্যে পার্টিকুলার স্টকস আমরা দেখবো। তো দেখে নিই যেটা বেস্ট সেক্টর রয়েছে, আপনি যে কোনো সেক্টরই দেখতে পারেন, যেগুলো ফিল্টার করলেন এখন পর্যন্ত এর মধ্যে যে কোনো সেক্টরে দেখতে পারেন, কিন্তু আমি এই ফিল্টারের মধ্যে আরেকবার ফিল্টার করে নিচ্ছি যে বেস্ট সেক্টর যেটা আমাদের দেখাচ্ছে সেটা দিয়ে আমরা এই মুহূর্তে এন্ট্রি প্ল্যান করবো। যদি আমরা প্ল্যান না পাই তখন আমরা আরেকটা সেক্টর, সেকেন্ড সেক্টরে আসবো, আমরা টপের মধ্যে এন্ট্রি করবো। আমরা টপ 5 কিন্তু এখন দেখবো না, যদি টপেরটা না পাই তাহলে সেকেন্ড বেস্টে যাবো, সেকেন্ড বেস্ট না পেলে থার্ড বেস্টে যাবো, কিন্তু এই মুহূর্তে আমরা বেস্ট সেক্টর কোনটা রয়েছে সেটা দেখছি। তো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। তো আমরা দেখলাম হেলথ কেয়ার সেক্টর রয়েছে আর আইটি সেক্টর রয়েছে, হেলথ কেয়ার আইটি, আর এখানে পেয়েছিলাম আমরা ফার্মা। হেলথ কেয়ার আইটি আর ফার্মা, এর মধ্যে সবথেকে সুন্দর আমাদের যেটা মনে হচ্ছে ব্রেকআউট, সেটা হচ্ছে হেলথ কেয়ার। তো হেলথ কেয়ার সেক্টরের মধ্যে আমরা ব্রেকআউট খুব সুন্দর মনে হচ্ছে যে এই লেভেলটায় ব্রেকআউট রয়েছে। তো আমরা হেলথ কেয়ারের মধ্যে এবার পার্টিকুলার স্টকস ফিল্টার করবো। এবার হেলথ কেয়ার সেক্টরে সুইং ট্রেডিংয়ের জন্য স্টকস বাছাই করার জন্য আমরা চলে যাবো মানি কন্ট্রোল ওয়েবসাইটে। এটা হচ্ছে মানি কন্ট্রোল ওয়েবসাইট। এখানে আমরা কি করবো? এখানে আমরা চলে যাবো মার্কেটে। মার্কেটের মধ্যে দেখুন ইন্ডিয়ান ইন্ডাইসেস বলে একটা অপশন আপনি দেখতে পাবেন, এটাতে আপনি ক্লিক করে দিন। ইন্ডিয়ান ইন্ডাইসেসে ক্লিক করার পরে এখানে দেখুন যে এখানে আছে সেক্টরাল ইন্ডাইসেস, কারণ আমরা পার্টিকুলার সেক্টরের কথা বলছি এখানে। তো আমরা সেক্টরাল ইন্ডাইসেসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা কি দেখবো যে আমরা এখানে পার্টিকুলার কোনো একটা সেক্টর সিলেক্ট করবো। এবার আমাদের এখানে কোন সেক্টরটা এসেছিল? আমাদের এখানে যে সেক্টরটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে নিফটি হেলথ কেয়ার সেক্টর। তো আমরা নিফটি হেলথ কেয়ার সেক্টর এখান থেকে খুঁজে নেবো, কোথায় আছে এখানে নিফটি হেলথ কেয়ার সেক্টর। এই যে আমরা পেয়ে গেলাম নিফটি হেলথ কেয়ার। তো নিফটি হেলথ কেয়ার সেক্টর আমরা ক্লিক করে নিলাম। তাহলে আমি কি বললাম যে মানি কন্ট্রোল ওয়েবসাইটে যাবো, তারপর মার্কেটস অপশানে যাবো, তারপর ইন্ডিয়ান ইন্ডাইসেস, তারপরে নিফটি হেলথ কেয়ার। নিফটি হেলথ কেয়ার যেহেতু আমরা অপশন পেয়েছি, নিফটি হেলথ কেয়ারে চলে গেলাম। এবার চলে যাওয়ার পরে আমরা কি করবো? এখান থেকে গিয়ে পারফরমেন্সে ক্লিক করবো। ওভারভিউ আছে, টেকনিক্যাল, ফান্ডামেন্টাল, পারফরমেন্স। আমরা ক্লিক করবো পারফরমেন্সে। পারফরমেন্সে ক্লিক করার পর কি জানতে পারবো যে কোন স্টকটা, মানে নিফটি হেলথ কেয়ারের মধ্যে এই মুহূর্তে কোন স্টকটা বেস্ট পারফরমেন্স ক্রিয়েট করেছে। মানে আমরা দেখবো উইকলিতে পারফরমেন্স বেস্টকে দিয়েছে আর মান্থলিতেও কে দিয়েছে। মেনলি আমরা এখানে ফোকাস করবো উইকলি, কারণ আমরা এখানে সুইং ট্রেডিংয়ের জন্য স্টক সিলেক্ট করছি। আর সুইং ট্রেডিংয়ের জন্য আমরা স্টক হোল্ড করে মিনিমাম 7 দিন থেকে 1 মাস অবধি আমরা হোল্ড করি। তো 7 দিন থেকে 1 মাসের জন্য আমরা 1 সপ্তাহের ডেটা এখানে দেখবো। 1 সপ্তাহের বেস্ট পারফরমেন্স কী রয়েছে দেখুন। এখানে আমি স্টকসের নামগুলো অলরেডি হাইড করে দিয়েছি এবং স্টকসের প্রাইসগুলো হাইড করে দিয়েছি। কেন? কারণ এখানে সেবির গাইডলাইন রয়েছে, পার্টিকুলার কোনো স্টকসের রিসেন্ট ডেটা যেহেতু আপনার সাথে শেয়ার করতে পারবো না, তাই আমি আপনাকে প্রসেসটা শেখাচ্ছি। এই সেম প্রসেসে আপনিও কিন্তু নিজে নিজে লার্নিং করতে পারবেন। দেখুন এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে বেস্ট স্টক বলে দেওয়া নয়, এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে প্রপার লার্নিংয়ে ফোকাস করা, যে আপনি নিজে থেকে কী করে স্টকস কী করে বাছাই করতে হয় সেটা লার্ন করতে পারবেন নিজের থেকে। তাই স্টকসের উপর ফোকাস নয়, লার্নিংয়ে ফোকাস করুন। তা আমরা এখানে দেখুন, আমরা এখানে উইকলি পার্সেন্টেজের মধ্যে এখানে উপরে ক্লিক করে নেবো। এখানে টপ
পার্সেন্টেজ থেকে বটম অবধি দেখাবে, মানে সব থেকে বেশি, তারপরে সব থেকে কম, তারপরে সব থেকে কম, এভাবে দেখাবে। দেখুন সব থেকে বেশি যেই স্টকটা এলো সেখানে আমরা দেখে নিলাম সব থেকে নাম্বার 1, নাম্বার 2 আর নাম্বার 3 এই 3টে স্টক আমরা পরপর সিলেক্ট করে নিলাম। এবার আমরা এই 3টে স্টকের নাম মনে রাখলাম। এবার কি করব, আবার ট্রেডিং ভিউতে যাব। তো আমাদের ফার্স্ট স্টক যেটা এসেছিলো সেটার আমরা চার্ট ওপেন করে নেবো। আমি স্টকসের নাম আপনাকে দেখাচ্ছি না। এবার আমাদের ফার্স্ট স্টক যেটা এসেছিলো সেটা আমরা ট্রেডিং ভিউতে ওপেন করে নিলাম। ট্রেডিং ভিউতে ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি আমরা সেম কনসেপ্টে যাবো যে একটা রিসেন্ট লেভেলে কনসলিডেশন এবং তারপরে ব্রেকআউট। আমরা কি এখানে সেটা দেখতে পাচ্ছি? আমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছি। আমরা দেখছি এই লেভেলে একটা কনসলিডেশন পিরিয়ড ছিল এবং এই ক্যান্ডেলে তার ব্রেকআউট হয়েছে। তাহলে কিন্তু আমরা এখানে একটা এন্ট্রি প্ল্যান করতে পারি। দেখুন আমি এখানে রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি জাস্ট বোঝাচ্ছি যে যখন আপনি এভাবে নিজে নিজে রিসার্চ করবে তখন আপনি কিন্তু এখানে একটা এন্ট্রি প্ল্যান করতে পারবেন। এবার নেক্সট আমাদের সেকেন্ড বেস্ট স্টক যেটা ছিল তার নাম আমরা এখানে সিলেক্ট করে নেবো, তার আমরা চার্ট ওপেন করে নেবো। আর মনে রাখবেন এই চার্টটা যখন আমি দেখাচ্ছি তখন এখানে ডেইলি চার্ট দেখাচ্ছি কিন্তু, কারণ আমরা সুইং ট্রেডিংয়ের জন্য উইকলি চার্ট দেখবো না, আমরা ডেইলি চার্ট দেখবো। কারণ উইকলিতে আমরা সেক্টর অ্যানালাইজ করে নিয়েছি, এবার ডেইলিতে গিয়ে আমরা সুইং ট্রেডিংয়ের জন্য চার্ট সিলেক্ট করবো। এবার সাপোজ আপনি ফার্স্ট স্টকের মধ্যে কোনো এন্ট্রি পেলেন না বা স্টকটা অনেকটা বেড়ে গেছে, তা সেক্ষেত্রে আপনাকে সেকেন্ড বেস্টের মধ্যে আসতে হবে। তা সেকেন্ড বেস্ট যে স্টকটা এসেছিলো আমি সেটার চার্ট আপনাকে ওপেন করে নিয়েছি। আমি স্টকের নাম এবং স্টকের প্রাইস হাইড করে দিয়েছি, যেহেতু রেগুলেটরি গাইডলাইন রয়েছে। আপনাকে কেবল চার্ট বোঝাচ্ছি। আর একটা কথা এখানে আমি বলবো যে আপনাকে এই যে চার্টটা দেখাচ্ছি এর থেকে যদি আপনি স্টকসের নাম বুঝতে পেরে যান বা আইডেন্টিফাই করতে পেরে যান, দেখুন সেক্ষেত্রে আমি আপনাকে এটাই বলবো যে স্টকস রেকমেন্ডেশন আমি করছি না, আমি একদম বলছি না যে আপনি কোনো স্টকের মধ্যে এন্ট্রি নিন বা এক্সিট নিন। আমি এটাই বলতে চাইছি যে আপনি ঠিক এই প্রসেসের মধ্যে নিজের থেকে সুইং ট্রেডিংয়ের জন্য স্ট্র্যাটেজি ক্রিয়েট করতে পারবেন, স্ট্র্যাটেজি বিল্ড করতে পারবেন এবং আপনার জন্য স্টক সিলেক্ট আপনি করতে পারবেন। তাই সেই ক্রাইটেরিয়া আপনাকে বোঝাচ্ছি। তাহলে আমরা সেকেন্ড বেস্ট স্টকের মধ্যে চলে গেলাম, যেটা সেকেন্ড বেস্ট পারফরমেন্স দেখিয়েছিল, সেই স্টকের মধ্যে চলে গেলাম। এই স্টকে দেখি যে এখানে কোনো রিসেন্ট কনসলিডেশন রয়েছে, আমরা দেখলাম হ্যাঁ এখানেও রিসেন্ট একটা কনসলিডেশন রয়েছে, তার একটা ব্রেকআউট কিন্তু হয়েছে। রিসেন্ট সবসময় মনে রাখবেন কিন্তু যে রিসেন্ট কনসলিডেশন এবং তার ব্রেকআউট, তাহলে আমরা এখানেও একটা পেয়ে গেলাম ব্রেকআউট। এবার নেক্সট আমাদের থার্ড বেস্ট যে স্টকটা আছে, এবার দেখুন আমরা থার্ড বেস্ট স্টকটা ওপেন করে নিয়েছি। থার্ড বেস্ট স্টকটা ওপেন করার পর আমরা কি দেখতে পাচ্ছি যে রিসেন্ট কনসলিডেশন কোথায় ছিল, এই লেভেলটাই ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে এই লেভেল থেকে এই স্টকটা অনেকটা পরিমাণ বেড়ে যায়। কতটা বেড়ে যায় আমরা দেখে নিই। এটা মোটামুটি আমরা যদি ধরে চলি তাহলে এখান থেকে মোটামুটি 8% কিন্তু স্টকটা বেড়ে গেছে। তাহলে অলরেডি 8% সেই স্টকটা রিটার্ন দিয়ে দিয়েছে, মানে আপনার আর এন্ট্রির সুযোগ নেই। আর যদি আপনি এই লেভেলে ফোমোতে এন্ট্রি করে নেন তাহলে সেক্ষেত্রে আপনাকে বড় স্টপ লস রাখতে হবে, আর যেটা আপনার জন্য রিস্ক রিওয়ার্ড রেশিও ওয়াইজ খুব একটা ভালো হবে না। তাই এখানে আমরা এন্ট্রি নেবো না। কিন্তু এখানে আবার সে একই প্রশ্ন আসবে, তাহলে আমরা টার্গেট কী নেবো আর স্টপ লস কী নেবো। সো এখানে আমি আপনাকে একটা নতুন লার্নিং আপনাকে দেবো। সাপোজ আমাদের যে প্রথম যে স্টকটার নাম এসেছিলো আমি সেটাতে ক্লিক করে নিলাম। দেখুন এখানে একটা রিসেন্ট কনসলিডেশনের ব্রেকআউট দিয়েছে, তা আমরা এখানে এন্ট্রি প্ল্যান করছি। এবার বিষয়টা হচ্ছে যে আমরা এখানে যখন এন্ট্রি প্ল্যান করবো, সাপোজ আমি এই ড্রয়িংগুলো সরিয়ে নিচ্ছি, আমরা যখন এখানে এন্ট্রি প্ল্যান করবো তাহলে আমাদের স্টপ লস কী হবে। দেখুন প্রথমে হচ্ছে স্টপ লসের কথা আমরা ডিসকাস করি। দেখুন আমরা এখানে এন্ট্রি প্ল্যান করলাম, মানে এই লেভেলে এন্ট্রি প্ল্যান করলাম, মানে আমাদের স্টকটা ব্রেকআউট দিয়েছিল, মোটামুটি এই লেভেলে স্টকটা ব্রেকআউট দিয়েছিল, তা আমরা এখানে এন্ট্রি প্ল্যান করলাম। তাহলে স্টপ লস কোথায় হবে, ঠিক তার নিচে কোনো ক্যান্ডেল বা তার আগের ক্যান্ডেল, মানে এই ক্যান্ডেলের তার আগের ক্যান্ডেল বা তার নিচের ক্যান্ডেল। দেখুন লজিক্যালি এখানে স্টপ লস হওয়া দরকার এখানে, ঠিক আছে, একটা সুইংয়ের নিচে। আমরা সুইং ট্রেডিং কাকে বলি, সুইং ট্রেডিংয়ে যখন স্টক উপরে ওঠে, নিচে নামে, আবার উপরে ওঠে, তাহলে এই যে সুইংটা ক্রিয়েট হলো, মানে নামলো উঠলো, এই নামলো উঠলোর মিডিলে যে সুইংটা ক্রিয়েট হলো সেই সুইংটাকে আমরা ট্রেড করি। তাই এখানে লজিক্যালি কিন্তু স্টপ লস হওয়া দরকার এখানে। কিন্তু যদি আমরা দেখে নেবো যে আমাদের স্টপ লস কি কতটা পার্সেন্টেজ হচ্ছে, আমাদের স্টপ লস ওই 5%, 5.9% এরকম হচ্ছে। যদি আমাদের মনে হয় যে স্টপ লসটা বড় হচ্ছে তাহলে আমরা কী করবো, যদি খুব বড় একটা ক্যান্ডেলে ক্লোজিং দেয়, যেমন ধরুন এটা 3.88% ক্লোজিং দিয়েছে, তা আমরা কী করবো, এর আগের ক্যান্ডেলের নিচে আমরা এখানে স্টপ লস রেখে দেবো। ঠিক সেম ক্রাইটেরিয়া কিন্তু আমরা আরও একটা যে স্টক রয়েছিল এটা আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়ার মধ্যে ছিল, সেই স্টকের মধ্যেও কিন্তু আমরা একই রকম প্ল্যান করতে পারি। দেখুন এখান থেকে ড্রয়িংগুলো আমি সরিয়ে নিই। এখানে দেখুন আমরা এন্ট্রি নিয়েছিলাম কোথায়, আমরা এন্ট্রি নিয়েছিলাম এই লেভেলে যখন ব্রেকআউট দিল, তাহলে এই লেভেলের আগের ক্যান্ডেল বা কোনো রেড ক্যান্ডেল খুঁজুন, সেই রেড ক্যান্ডেলের নিচের দিকে কোনো গ্রিন ক্যান্ডেল বা যেই ক্যান্ডেলে এন্ট্রি নিচ্ছেন তার আগের ক্যান্ডেল বা তার আগে যদি কোনো রেড ক্যান্ডেল থাকে, মানে এখানে ধরুন উঠলো, একটু নামলো, আবার উঠলো, তাহলে এই লেভেলে আপনি কোথাও স্টপ লস লাগিয়ে রাখুন। তাহলে স্টপ লসটা আপনাকে ফ্রুটফুল রেজাল্ট দেবে, আর কোনো রকম প্যানিকে স্টপ লস হিটও হবে না আপনার এখানে। এবার সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন যে স্টপ লস তো লাগিয়ে দিলাম, এবার টার্গেট কী হবে। দেখুন যেহেতু এই স্টকটা অল টাইম হাই ট্রেড করছে, এক্ষেত্রে টার্গেট কী হবে, টার্গেট কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ডিফারেন্ট হবে। এক্ষেত্রে আমরা টার্গেট কীভাবে নেব, দেখুন এক্ষেত্রে সিম্পল টার্গেট। আপনি দেখুন
যে রিসেন্ট কনসলিডেশন পিরিয়ড কতটা পার্সেন্টেজে হয়েছে, মানে এখান থেকে এত দূর অবধি কনসলিডেশন হচ্ছিল, তাই এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা দেখে নেবো যে কত পার্সেন্টেজ এটা নিচ অবধি নেমেছিল এবং কত পার্সেন্টের মধ্যে ঘোরাফেরা করেছে। এটা আমরা দেখতে পাচ্ছি এটা মোটামুটি ওই 6.3% ঘোরাঘুরি করেছে। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হবে এখান থেকে 6.3%, মানে সেম লেভেল থেকে 6.3% আমাদের টার্গেট হবে। আর নেক্সট টার্গেট হবে তার ডাবল, মানে এখান থেকে আমরা ধরবো 6.3 মানে মোটামুটি 12%, মানে 6 দুগুণে 12 ওই 12.5% আমরা ধরবো। তাহলে এই দুটো হবে আমাদের টার্গেট। যারা একদমই কম রিস্ক নিতে যান, কম রিস্কের ট্রেডারের জন্য ফার্স্ট টার্গেট হচ্ছে এই 6% লেভেল এবং সেকেন্ড টার্গেট হচ্ছে এর ডাবল লেভেল। কারণ আমরা দেখেছি যখনই কোনো স্টকস নিচের দিকে ডাউন হয়, যখন সে উপরের দিকে ওঠে তার ডাবল ওঠে। যদি সেই চকের মধ্যে মোমেন্টাম থাকে সে তার ডাবল উঠবে, আর যদি মোমেন্টাম না থাকে ডাবল উঠবে না। তাই রিস্ক কম নিতে হলে আপনি সেম টার্গেট রাখুন, যতটা তার রেঞ্জ আছে সেই রেঞ্জের সেম টার্গেট রাখুন। আর যদি মনে হয় যে না আমি ভোলাটিলিটি একটু সহ্য করতে পারবো, তাহলে আপনি তার ডাবল টার্গেট রাখতে পারবেন। আর এক্ষেত্রে আমরা টেকনিক্যাল লেভেল বলছে যে আপনি এখানে ডাবল টার্গেট কিন্তু রাখতে পারবেন, কারণ এটার রেঞ্জ যা হয় নর্মালি ডাউনের যা রেঞ্জ হয় সেই সেম রেঞ্জ তার ডাবল রেঞ্জ আপ ট্রেন্ডে আমরা দেখতে পাই। সো এটা হলো অল টাইম হাই টার্গেট রাখার প্রসেস। এবার দেখুন আমি যে ফার্স্ট যে স্টকটা এসেছিল সেটা আমি ওপেন করে নিয়েছি। এখানে লক্ষ্য করুন এই স্টকটা কিন্তু অল টাইম হাই ট্রেড করছে না, এই স্টকটা কিন্তু এই মুহূর্তে একটা কনসলিডেশন জোনেই রয়েছে এবং সেখান থেকে ফাইনালি ব্রেকআউট দিয়েছে। এবার এই ধরনের স্টকে যদি আমি এন্ট্রি করি তাহলে এর টার্গেট কীরকম হবে, এর টার্গেট কিন্তু একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ আমরা সিলেক্ট করব। এটা কীভাবে করবো চলুন বুঝি। এখানে কিন্তু আমরা এই যেই লেভেল, এখানে আমরা এই সেম লেভেল থেকে এখানে ডাউনে নামালাম দিয়ে আবার এখানে আপ তুললাম, এরকম আমরা করবো না। এখানে আমরা কি করব, এখানে আমাদের প্রসেস একটু ডিফারেন্ট হবে। এখানে আমরা অ্যাপ্রোচ কী নেবো, আমরা দেখবো যে এই স্টকটা এই মুহূর্তে আপওয়ার্ডস জার্নিতে স্টার্ট করেছে। মানে দেখুন আপনি লক্ষ্য করুন এই স্টকটা দীর্ঘদিন ধরে ডাউনে ছিল, এখানে কনসলিডেশন করছিল। ফাইনালি এটা কনসলিডেট করতে 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 এখানে আপ ট্রেন্ড জার্নিটা শুরু করেছে, আমরা এটা বলতে পারি। তাহলে যেহেতু সুইংয়ের মধ্যে আপ ট্রেন্ড জার্নি আমরা দেখতে পাচ্ছি, তাই কি করবো, দেখবো এই লেভেলে আমরা একটা মার্কিং করে নেবো, যেখানে ব্রেকআউট লেভেল ছিল তার রিসেন্ট কনসলিডেশনের ব্রেকআউট লেভেলে আমরা মার্কিং করে নিলাম, আমরা মার্কিং পেয়ে গেলাম। এবার আমরা কি করব, এবার আমরা যাব তার প্রিভিয়াস ক্যান্ডেলগুলো দেখে, যখন স্টকটার মধ্যে আপ ট্রেন্ড ছিল। দেখুন আপনি যদি অন্যান্য ভিডিও দেখেন তাহলে আপনাকে শেখাবে যে দেখুন এর রেজিস্ট্যান্স কোথায় আছে, এর রেজিস্ট্যান্স এখানে আছে, এখানে আছে একটা রেজিস্ট্যান্স লেভেল, এখানে আছে একটা রেজিস্ট্যান্স লেভেল, এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। তো এমনি করে যদি প্রিভিয়াস রেজিস্ট্যান্স আপনি চেক করেন তাহলে আপনি প্রচুর রেজিস্ট্যান্স পাবেন। আলটিমেটলি তো প্রত্যেকটা জায়গাতে স্টক কিছু না কিছু হলে থামবে, কিন্তু আপনাকে একটা প্রপার রেজিস্ট্যান্স লেভেল আইডেন্টিফাই করতে হবে। আর আমার রেজিস্ট্যান্স লেভেল আইডেন্টিফাই করার প্রসেস একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে আমি রেজিস্ট্যান্স লেভেল আইডেন্টিফাই করি। দেখুন এখানে রেজিস্ট্যান্স লেভেল আইডেন্টিফাই করার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে চলে যেতে হবে এই স্টকটা এই লেভেল থেকে, মানে এই যে ব্ল্যাক কালারের লাইনটা আমি টেনেছি এই লেভেল থেকে এর আগে আপ ট্রেন্ডে কখন ছিল। দেখুন এখানেও স্টকটা ডাউন ট্রেন্ডে ছিল, এখানেও স্টকটা ডাউন ট্রেন্ডে ছিল, কিন্তু আপ ট্রেন্ডে কবে ছিল, এখান থেকে একটা আপ ট্রেন্ড ছিল, এখান থেকে একটা আপ ট্রেন্ড ছিল, আর এখান থেকে একটা ছোটো ছোটো আপ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। তা দেখতে পাচ্ছি এই লেভেল থেকে যখনই স্টকটা আপে যাচ্ছে তখন কতটা আপে যাচ্ছে, প্রথমে দেখুন এখানে একটা রিজেকশন পাচ্ছে, তাই আমরা এই লেভেলে একটা দাগ দিয়ে দিলাম। নেক্সট কোথায় যাচ্ছে, নেক্সট এই লেভেল অবধি যাচ্ছে। তাহলে কি দেখতে পাচ্ছি, আপনি খুব ভালো করে লক্ষ্য করুন আমি যেটা বোঝাতে চাইছি। প্রথমে আমরা এখানকার ব্রেকআউটে একটা দাগ টেনে নিলাম, একটা দাগ টানার পরে আমরা কি দেখব যে যেহেতু এই স্টকটা আপ ট্রেন্ডে যাচ্ছে বা আপওয়ার্ডস জার্নি শুরু করছে, আমরা দেখব এই সেম লেভেল থেকে, মানে যেখানে ব্রেকআউট হয়েছিল সেই সেম লেভেল থেকে এই স্টকটা এর আগে কবে আপ ট্রেন্ডে গেছিলো। তাহলে এর আগে দেখুন এই লেভেলে গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এখানে আপ ট্রেন্ডে ছিল এবং আপ ট্রেন্ডে যাওয়ার পরে দুটো ক্যান্ডেল ক্রিয়েট করার পরে এই লেভেলে কিছুদিন টাইম কাটায়, মানে 1 দিন 2 দিন 3 দিন মতো এই লেভেলে টাইম কাটায়। তাই এখানে কিন্তু একটা রিজেকশন লেভেল হতে পারে, তাহলে এখানে আমরা একটা দাগ টানলাম। আর তাছাড়াও এরপরে যখন এখানে ওভার ব্রেকআউট দিয়েছিল তাহলে এই লেভেলে গিয়ে স্টকটা আবার ডাউন ট্রেন্ড শুরু করে, মানে এখানে একটা রিজেকশন লেভেল রয়েছে। তাহলে আমাদের যারা লো রিস্ক ইনভেস্টার রয়েছেন, যে একটু প্রফিট হয়ে বেরিয়ে যেতে চান, কুইক প্রফিট করতে চান, তারা ফার্স্ট টার্গেট রাখুন এই লেভেলটা, সেকেন্ড টার্গেট রাখুন এর উপরে লেভেলটা। তাহলে বোঝাতে পারলাম যে যখন আপনি স্টক সিলেক্ট করবেন তার দুটো প্রসেসে আপনি টার্গেট সিলেক্ট করতে পারেন। দেখুন আমাদের কনসেপ্টটা বোঝানোর জন্য আমি আরেকটা ডিফারেন্ট চার্ট আমি ওপেন করে নিয়েছি, আমি সেম চার্টের কনসেপ্ট আপনাকে বোঝাচ্ছি। দেখুন এই চার্টটার মধ্যে দেখুন এই স্টকটাও আপ ট্রেন্ডে রয়েছে এবং অল টাইম হাই রয়েছে, প্রায় অল টাইম হাইয়ের উপরে রয়েছে। তাহলে এক্ষেত্রে আপনি যদি এন্ট্রি নেন, মানে সাপোজ আপনি এই লেভেলে স্টকটা যখন ব্রেকআউট দিল, আপনি ব্রেকআউটের মধ্যে এন্ট্রি নিলেন, এবার এন্ট্রি নিলে আমার টার্গেট কত হবে, তাহলে আমাদের রিসেন্ট যেটা কনসলিডেশন জোন, মানে এই লেভেলটা নিশ্চয়ই, তা কতটা ডাউন হয়েছিল, এখান থেকে ডাউন হয়েছিল মোটামুটি এই স্টকটা 7.3%, তাহলে এর ফার্স্ট টার্গেট হবে 7.3%-এর ধারে কাছে, এখানে একটা টার্গেট হলো। আর সেকেন্ড টার্গেট কোথায় হবে, সেকেন্ড টার্গেট ওই সেম লেভেল থেকেই 7 দুগুণে 14%, মানে মোটামুটি 14%-এর ধারে কাছে আমাদের সেকেন্ড টার্গেট হবে। তাহলে বুঝতে পারলেন যখন স্টকটা অল টাইম হাইয়ের কাছাকাছি থাকবে, যখন তার উপরে কোনো রেজিস্ট্যান্স নেই, তখন আমরা সিলেক্ট করব যে স্টকটার মধ্যে রেঞ্জ কতটা রয়েছে, মানে এই যে রেঞ্জটা রয়েছে এই রেঞ্জটা আমরা প্রথমে ফার্স্ট রেঞ্জ এবং তারপরে তার ডাবল রেঞ্জ, এটা আমাদের টার্গেট।
আর সেকেন্ড, যে সাপোজ আমি এই চার্টটার মধ্যে দেখাচ্ছি, এই চার্টের মধ্যে দেখুন এই লেভেলটার মধ্যে এখানে ব্রেকআউট দিয়েছিল। তাহলে এই লেভেলটা যখন এখানে ব্রেকআউট দিয়েছিল, আমরা কি করলাম, এই লেভেলে একটা দাগ টেনে নিলাম। এবার যেহেতু এটা অল টাইম হাই তো নেই, তাই আমরা বুঝতে পারছি না যে এখানে আমরা টার্গেট কী নেবো। আমরা কি করব, আমরা যখন এন্ট্রি নিয়েছি আমরা কীভাবে নিয়েছি, আমরা ভেবেছি এই স্টকটা আপ ট্রেন্ডে রয়েছে। তাহলে যখন আপ ট্রেন্ডে রয়েছে তাহলে আমরা কি করব, যে এর আগে আপ ট্রেন্ড কবে ছিল, দেখুন এর আগে সম্পূর্ণই কিন্তু ডাউন ট্রেন্ড ছিল, স্টকটা এই নিচের লেভেলে ট্রেড করছিল। তাই এই লাইনটার উপরের লেভেল কবে ট্রেড করেছিল, এই লাইনটার উপরের লেভেলে দেখুন এখানে ট্রেড করেছিল। তাহলে এখানে ফার্স্ট রেজিস্ট্যান্স কোথায় নিয়েছিল, এখানে দেখুন এখানে অনেকবার রিজেকশন নিয়েছিল, ছোট্ট একটা রেজিস্ট্যান্স রয়েছে, এখানে আমরা একটা দাগ টানলাম। যদি এই রেজিস্ট্যান্সটা পার করে, কোথায় রেজিস্ট্যান্স রয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, যেহেতু এই ক্যান্ডেল একটা রিজেকশন আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা দাগ টানলাম। এবার থার্ড রেজিস্ট্যান্স এর টপে এখানে একটা দাগ টানলাম। তাহলে এর 3টে টার্গেট হবে, ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট, থার্ড টার্গেট। তাহলে আমি বোঝাতে পারছি, দেখুন ঠিক সেম, আপনি দেখুন এই স্টকটা ব্রেকআউট দেওয়ার পর ঠিক সেম লেভেলে রিজেকশন পাই, তারপর আবার ব্রেকআউট দিয়ে আবার উপরে যাওয়ার চেষ্টা করে, দিয়ে এই লেভেল থেকে একটু ঘুরে আসে, এই লেভেলে কাছাকাছি গেছিলো কিন্তু এখান থেকে আবার ঘুরে এসেছে। এবার থার্ড টার্গেট, যদি স্টকটার মধ্যে ভালো মোমেন্টাম থাকে তো থার্ড টার্গেট এটাও স্টকটা অ্যাচিভ করার পাওয়ার রাখতে পারে। তাহলে আপনি বুঝতে পারলেন যে খুবই সিম্পল কনসেপ্ট, যদি স্টকটা অল টাইম হাই থাকে তাহলে সেক্ষেত্রে আমরা রেঞ্জের ক্ষেত্রে টার্গেট নেব। আর যদি স্টকটার মধ্যে অলরেডি ডাউন ট্রেন্ড থাকে বা সেখান থেকে কোনো কনসলিডেশন পিরিয়ড থেকে সে বেরোচ্ছে, প্রচুর প্রিভিয়াস রিজেকশন রয়েছে, সেক্ষেত্রে আমরা প্রিভিয়াস রিজেকশনে যাব না। আমরা কি করব, যে সেই স্টকটা প্রিভিয়াসলি যখন আবার আপ ট্রেন্ডে ছিল সেই মুহূর্তে সেই লেভেল থেকে, মানে এক্স্যাক্টলি এই লেভেল থেকে ব্রেকআউট দিয়েছে, তাহলে এই লেভেলে এর আগে কবে ছিল এবং সেখান থেকে যখন আপ ট্রেন্ডে ছিল তখন সে কতটা আপ হয়েছে, কতবার সে ধাক্কা খেয়েছে, একটু যেতে যেতে আবার এখানে ধাক্কা খেয়েছে, আবার যেতে যেতে এখানে একটু ধাক্কা খেয়েছে। তাই সেই লেভেলটা আমরা আইডেন্টিফাই করব এবং সেটাই হবে আমাদের টার্গেট, ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট, থার্ড টার্গেট। তাহলে আজকের ভিডিওতে স্টকস কীভাবে সিলেক্ট করবেন, এন্ট্রি স্ট্র্যাটেজি কী হতে পারে এবং এক্সিটের স্ট্র্যাটেজি বা টার্গেট বা স্টপ লস কী হতে পারে, এই 3টে বিষয়ই আপনার সাথে ডিসকাস করলাম। আর আপনিও যদি কোনো স্টকের মধ্যে ট্রেড নিতে চান বা সুইং ট্রেডিং করতে চান বা ইন্ট্রাডে করতে চান বা এসআইপি করতে চান, তাহলে আপনার দরকার ডিম্যাট অ্যাকাউন্টের। ডেসক্রিপশনে অ্যাঞ্জেল ওয়ানের ডিম্যাট অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ডেসক্রিপশনে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক থেকে একটা অ্যাকাউন্ট ওপেন করে নেবেন, ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এবং এর থেকে আপনি আমাকেও সাপোর্ট করতে পারবেন। এবং আমি সবসময় আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি যে ইনভেস্টমেন্ট স্টার্ট করুন, মিনিমাম 500 টাকা দিয়েও ইনভেস্টমেন্ট জার্নি স্টার্ট করুন। তাই আপনি দেরি করবেন না, রেগুলার বেসিসে ইনভেস্টমেন্ট শুরু করে দিন। আর সুইং ট্রেডিংয়ের এই প্রসেসটা যদি আপনার ভালো লেগে থাকে, এই ভিডিওটা নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথেও শেয়ার করে দেবেন এবং এই ভিডিও থেকে আমি যদি আপনার লাইফে একটু হলেও ভ্যালু অ্যাডিশন করতে পারি তাহলে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন। অনেক ধন্যবাদ।